Meanwhile, the proportion of possible employments to the number of claimants has gradually been growing narrower and the consequent disaffection has been widespread. Meanwhile, এর মধ্যে the proportion of possible employment অর্থাৎ proportion মানে অনুপাত of possible employment, possible মানে সম্ভাব্য, employment মানে চাকরির যে সুযোগ, to the number of claimants মানে যারা চাকরি প্রার্থী, claimants মানে যারা চাকরি দাবি করে, has gradually been growing narrower, সেটা gradually মানে ধীরে ধীরে, has growing সেটা হচ্ছে narrower হচ্ছে মানে কমে যাচ্ছে, চাকরির সুযোগ কমে যাচ্ছে মানে পোস্ট কমে যাচ্ছে, and the consequent affection এবং ফলে মানে ফলশ্রুতিতে disaffection মানে হচ্ছে মনোমালিন্যতা বা মমতা কমে যাওয়া, has been widespread এবং এর ফলে প্রচুর পরিমাণ disaffection হচ্ছে মানে মানুষের মধ্যে যে মমতা বা দরদ সেটা কমে যাচ্ছে। অর্থাৎ তিনি এখানে বলছেন যে ধরা যাক ইংলিশে কাজ করতে পারবে এরকম লোকের সংখ্যা সে সময় কম ছিল। ইংরেজরা বলল যে তোমরা ইংরেজি শিখে আসো, তোমাদেরকে চাকরি বাকরি দিব। প্রথম বছর ধরা যাক 20,000 চাকরি বাকরি পেল আর পোস্ট ছিল ধরা যাক 1 লক্ষ। এখন 80,000 লোক এখনও খালি রইল, পোস্ট খালি রইল। পরের বছর আপনার 50,000 লোক আসলো, তাহলে 70,000 ফিল আপ হলো, আরও 50,000 খালি রইল। এর পরের বছর 1 লক্ষ লোক আসলো চাকরি প্রত্যাশী, এবার 50,000কে চাকরি দেওয়া হলো আর 50,000 বেকার। এর পরের বছর 2 লক্ষ লোক আসলো, এখন কারোরই চাকরি নেই, যে কজন রিটায়ার্ড করে 2, 4, 10 জন, 5 জন বা 5,000 তাদের চাকরি দেওয়া সম্ভব হয়, আর বাকি যে 1,95,000 তাদের আর চাকরি দেওয়া সম্ভব হয় না। ফলে কি হয়, তখন তাদের মধ্যে একটা মেন্টালি চিন্তা গ্রো করে যে তোমরা আমাদেরকে কেন পড়ালেখা করে আসতে বললে, তোমরা বললে যে পড়ালেখা করলে চাকরি দিব, পড়ালেখা করে আসলাম, এখন তো চাকরি নাই। ফলে কি হয়, একটা ডিসঅ্যাফেকশন তৈরি হচ্ছে, মানে তাদের মধ্যে আর কোনো মমতা থাকছে না, মায়া মমতা থাকছে না, তাদের মধ্যে আর কোনো সৌহার্দ্যতা থাকছে না। কারণ তুমিই বললে চাকরি করবে, পড়াশোনা করে আসো, আমি পড়াশোনা করে আসলাম, এখন তুমিই চাকরি দিচ্ছ না। এই কারণে তাদের মধ্যে একটা ডিসপ্যারিটি তৈরি হচ্ছে বা তাদের মধ্যে একটা মনোমালিন্যতা তৈরি হচ্ছে। অ্যাট লাস্ট দ্য ভেরি অথরিটিস হু আর রেসপন্সিবল ফর দিস আর ব্লেমিং দেয়ার ভিকটিমস। অবশেষে দ্য ভেরি অথরিটিস মানে যারা এই কাজটা করলো, ভেরি অথরিটিস যারা কর্তৃপক্ষ, যারা এই কর্তৃপক্ষকে জোর দেওয়ার জন্য এখানে ভেরি ব্যবহার করা হয়েছে। অ্যাট লাস্ট দ্য ভেরি অথরিটিস হু আর রেসপন্সিবল ফর দিস, যারা এটার জন্য দায়ী, আর ব্লেমিং দেয়ার ভিকটিমস, তারাই তাদের ভিকটিমদেরকে এখন দায়ী করছে। মানে কারা কাদেরকে দায়ী করছে, আমরা যদি এখানে অথরিটিসকে ধরে নেই ইংরেজ, রবীন্দ্রনাথ এখানে সরাসরি কিছু বলছেন না, কারণ তার এই আর্টিকেলটা পাবলিশড হয়েছে হলো ইংল্যান্ড থেকে, আর তিনি রাজপরিবারের সন্তান হওয়ার কারণে তাদের একটা ইংরেজদের সাথে একটা বোঝাপড়া ছিল, যার জন্য তিনি সরাসরি অনেক কিছু বলতে পারেন নাই, কিন্তু ইনডিরেক্টলি তিনি বুঝিয়ে দিয়েছেন, যাদের বোঝার তারা বুঝবে। এখানে ওই সময়ে রুলার কারা ছিল, ওই সময়ে আপনার রুলার ছিল হলো ইংরেজরা। তাহলে অথরিটিস বলতে কারা, অথরিটিস বলতে ইংরেজরা। এই অথরিটিস বলছেন যে যারা হলো রেসপন্সিবল ফর দিস, এই যে অবস্থাটা তৈরি করার জন্য, মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসছে কিন্তু পোস্ট নাই, এই অবস্থা তৈরি করার জন্য দায়ী কারা, ইংরেজরা। কারণ তার আগে তিনি বলেছেন যে এদেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাতে মানুষ এভাবে করে চাকরি পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরতো না। সেই শিক্ষা ব্যবস্থাটাকে তো সাইড করে রাখা হয়েছে, থার্স্ট অ্যাসাইড, সেটাকে সরিয়ে রাখা হয়েছে। তারা যে শিক্ষা ব্যবস্থা এখন ইংরেজরা প্রবর্তন করলো, এই প্রবর্তনের ফলে প্রচুর লোক এখন কি হচ্ছে, বেকার হচ্ছে। এখন আবার তিনি বলছেন যে যারা এটার জন্য রেসপন্সিবল, তারাই আবার তাদের যে ভিকটিম, মানে যারা চাকরি প্রত্যাশী, মানে এদেশীয় মানুষ যারা পড়াশোনা করে এসে মানে ধুতি লুঙ্গি বাদ দিয়ে যারা এখন শার্ট প্যান্ট পরে কোটটাই পরে যারা জেন্টলম্যান হলো, শিক্ষা টিক্ষা অর্জন করে, তাদেরকে আবার এখন তারা গালাগাল দিচ্ছে। কারা, অথরিটিস মানে ইংরেজরা গালাগাল দিচ্ছে। অর্থাৎ ইংরেজদের প্রলোভনে পড়ে যারা শিক্ষিত হয়ে তারা এখন চাকরি বাকরি পাচ্ছে না, এখন এই ইংরেজরাই আবার ওই ভিকটিম যারা, তাদেরকে গালাগাল দিচ্ছে যে না, তোমরা কোয়ালিফাইড না। সাচ ইজ দ্য পারভার্সিটি অফ হিউম্যান নেচার। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গালি দিচ্ছেন, দেখুন বলছে যে সাচ ইজ দ্য পারভার্সিটি মানে বিকৃতি অফ হিউম্যান নেচার, এটাই মানব চরিত্রের একটা বিকৃত রূপ। অর্থাৎ খুব শক্তভাবে একটা কথা বলছেন, খুব শক্তভাবে একটা গালি দিচ্ছেন এখানে ইংরেজদেরকে, যে এটাই হচ্ছে মানব চরিত্রের একটা পারভার্সিটি। অর্থাৎ আপনিই বললেন যেভাবে করে আসো, আমি করে আসলাম, ফাইনালি আপনি আমাকে বললেন যে না 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 এটা হবে না। তাহলে এখানে ফলটা কার, ফলটা কি আমার নাকি আপনার? তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে ইংরেজরাই বলল তোমরা চাকরি বাকরি পেতে চাও, তাহলে পড়াশোনা করে আসো।
তারপরে পড়াশোনা করে আসার পরে তারা আর চাকরি বাকরি পাচ্ছে না। তখন রবীন্দ্রনাথ বলছেন যে এটাই হচ্ছে হিউম্যান নেচারের, মানব চরিত্রের একটা পারভার্সিটি, একটা বিকৃত রূপ এটা। ইট বিয়ার্স ইটস ওয়াস্ট গ্রাজ এগেনস্ট দোজ ইট হ্যাজ ইনজুর্ড। এটা বহন করে, এটা বলতে কি, এই যে অবস্থাটা, ইটস ওয়াস্ট গ্রাজ, এটার সবচেয়ে খারাপ গ্রাজ মানে বিদ্বেষ, এগেনস্ট দোজ, তাদের বিরুদ্ধে, ইট হ্যাজ ইনজুর্ড, এটা যাদেরকে ইনজিউর্ড করেছে। অর্থাৎ এখানে যেটা তিনি বলতে চাচ্ছেন, যেটা অনেকটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো হয়েছে, অর্থাৎ ভালোর উদ্দেশ্যে যেটা করতে চেয়েছিল সেটা বরং উল্টো হয়ে গেছে। অর্থাৎ ইংরেজরা এই দেশের মানুষকে যে শিক্ষা দীক্ষা দেওয়ার যেটা চেষ্টা করেছিল, এখন তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে না পারার কারণে তাদের মধ্যে আর ইংরেজদের মধ্যে, অর্থাৎ এই শিক্ষিত জনগোষ্ঠী যারা, তাদের মধ্যে আর ইংরেজদের মধ্যে একটা বিশেষ গ্রাস তৈরি হচ্ছে, মানে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। অর্থাৎ এই শিক্ষিত জনগোষ্ঠী ইংরেজদেরকে এক প্রকার আঙুল তুলতে শুরু করেছেন যে তোমরাই আমাদেরকে বললে এভাবে করে আসতে, এখন আমরা করে আসার পরে আবার তোমরাই আমাদেরকে বলছো না, এটা হবে না, তো এটা তো হতে পারে না। তো এই দুইটা গ্রুপের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ আ মডার্ন ম্যাক্সিম উইচ ক্যান বি ট্রান্সলেটেড, হি হু লার্নস টু রিড অ্যান্ড রাইট writes in a carriage and pair. In the Bengali language, বাংলা ভাষায় there is a modern maxim, একটা বাংলা প্রবাদ আছে। maxim মানে প্রবাদ, modern মানে আধুনিক, আধুনিক একটা প্রবাদ আছে, which can be translated, যেটাকে অনুবাদ করলে এরকম হবে, বা সেটাকে অনুবাদ করা যেতে পারে, he who learns, যে শিখে, to read and write, অর্থাৎ লিখতে পড়তে, rides in a carriage and pair, অর্থাৎ সে গাড়িতে চড়ে। অর্থাৎ বাংলার প্রবাদটা এরকম, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো সেটারই তিনি এখানে ইংরেজি করেছেন এরকম। ইন ইংলিশ দেয়ার ইজ এ সিমিলার প্রভাব, ইংলিশও এরকম একটা সিমিলার প্রভাব আছে, সেটা হলো নলেজ ইজ পাওয়ার, সেটা হলো কি, যে জ্ঞানই হচ্ছে শক্তি। ইট ইজ অ্যান অফার অফ এ প্রসপেক্টিভ ব্রাইব টু দ্য স্টুডেন্ট, আ প্রমিস অফ অ্যান আলটেরিয়ার রিওয়ার্ড হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ ইটসেলফ। একটু ভেঙে পড়ি। ইট ইজ অ্যান অফার, এটা হচ্ছে এমন একটা প্রস্তাব, অফ এ প্রসপেক্টিভ ব্রাইব মানে খুবই লোভনীয় একটা ব্রাইব মানে ঘুষ, টু দ্য স্টুডেন্ট মানে ছাত্রদের প্রতি। আ প্রমিস, এমন একটা ওয়াদা, অব অ্যান আলটেরিয়ার রিওয়ার্ড, আলটেরিয়ার মানে হিডেন, মানে একটা গোপন উদ্দেশ্য আছে, গোপন একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে আলটেরিয়র রিওয়ার্ড মানে হচ্ছে একটা পুরস্কার, which is more important, যেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ দেন নলেজ ইটসেলফ, মানে নলেজের থেকেও। এই কথাটা অত্যন্ত গভীর একটা কথা, এই কথাটা অনেক শিক্ষিত সমাজে বুঝতে পারে না। যেমন আমাদের দেশে স্টুডেন্টরা কেন পড়াশোনা করে, তারা পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করবে। আমরা যদি মোস্ট স্পেসিফিক্যালি বলি, সবারই একটা টার্গেট থাকে যে বিসিএস ক্যাডার হবে। আচ্ছা, বিসিএস ক্যাডার হলে কি হয়? বিসিএস ক্যাডার হলে যেটা হয়, বৈধ একটা ক্ষমতা হয়, অবৈধ কিছু পয়সা হয়, এই তো। বিসিএস ক্যাডারের মূল লক্ষ্য তাই। এখন অনেকে বলবে যে না, অবৈধ কেন বলছেন, বৈধভাবেই পয়সা কামানো যায়। আরে ভাই, বৈধভাবে পয়সাকে অন্যভাবে কামানো যায় না? অন্য জায়গায় যায় না? কই, একই স্কেলের অন্যান্য জবে তো আপনার এত বেশি আকর্ষণ নাই। আকর্ষণের মূল ব্যাপারটা হচ্ছে আপনি পাওয়ার এক্সারসাইজ করবেন, সেটা হলো বৈধ, আপনি ম্যাজিস্ট্রেট হবেন, বৈধ পাওয়ার, আর অবৈধ অনেক পয়সা উপার্জন করতে পারবেন। তো এখানে বলেছেন নলেজ ইজ পাওয়ার, মানে আপনি যদি নলেজেবল হন তাহলে আপনি পাওয়ারফুল হবেন, তাই তো? তাহলে আপনি পড়াশোনা কেন করছেন? আপনি বিসিএস ক্যাডার হবেন। বিসিএস ক্যাডার হলে কি হবে? বিসিএস ক্যাডার হলে আপনি দুটো জিনিস পাবেন, একটা পাবেন হলো বৈধ পাওয়ার, 2 নাম্বার পাবেন হলো অবৈধ পয়সা, এই দুইটা। তাহলে এই জিনিসটা আমাদেরকে কি করে দিচ্ছে? আমাদের যে ইন্টেলেকচুয়াল, যে অনেক আমাদের উপরে পৌঁছানোর জায়গা ছিল, সেই জায়গাগুলোকে রুদ্ধ করে দিচ্ছে। সুতরাং শিক্ষার উদ্দেশ্য হবে এনলাইটেন্ড হওয়ার জন্য, ভিতরটাকে আলোকিত করার জন্য। সে আলোকিত এখন আর কেউ ধারে না। এখন হলো যেটা হয় যে শিক্ষিত হয়েছ, চাকরি বাকরি করো, বা সেটাকে অ্যাপ্লাই করে সেটার মাধ্যমে কিছু করো। অর্থাৎ এডুকেশনের যে একটা নিজস্ব অ্যাপিল আছে, এই জায়গাটা কেউ আর ধরার চেষ্টা করছে না, বা এই জায়গাটাতে কেউ থাকতেও চাচ্ছে না। সেই জন্যই রবীন্দ্রনাথ বলছেন যে এটা একটা প্রসপেক্টিভ ব্রাইব, এটা একটা খুবই লোভনীয় একটা ঘুষ ছাত্রদের প্রতি, এমন একটা প্রমিস যেটা একটা হিডেন একটা পুরস্কার ছাত্রদের প্রতি, যেটা হলো এমন একটা ভাব যেন এটা নলেজের থেকেও গুরুত্বপূর্ণ।